দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি দীর্ঘদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারছি না শরীরের অসুস্থতার কারণে। আজকে নতুন অধ্যায় শুরু করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ একদম স্কিপ না করেই দেখবে। এবারে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়। তোমাদের চতুর্থ অধ্যায়ের নাম কি? অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকে তোমরা যদি দেখো, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু রয়েছে এসএকিউ প্রশ্ন থাকবে একটা এবং ডিএকিউ বড় প্রশ্ন থাকবে কিন্তু এখান থেকে একটা, অর্থাৎ 8 আর 1 যোগ করলে 9 নাম্বার। এই অধ্যায় থেকে তোমাদের 9টি নাম্বার থাকতে চলে। এখান থেকে কিন্তু কোনো রকম এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের হবে না। তাহলে এখান থেকে ছোট প্রশ্ন পড়ার কোনো বিষয় নেই, কিন্তু এসএকিউ প্রশ্নের জন্য কিন্তু তোমাদের কনসেপ্ট খুব সুন্দরভাবে ধারণা কিন্তু স্পষ্ট থাকা উচিত, ঠিক আছে? আর বড় প্রশ্ন তোমাদের বারবার বলেছি, দর্শন কিন্তু মুখস্থ করার বিষয় নয়, তোমাদের বুঝতে হবে। যদি তোমরা বুঝতে পারো, বড় প্রশ্ন, লজিক, তোমরা সমস্ত কিছু পারবে। এই অধ্যায়টাও ঠিক বচন অধ্যায়ের মতো, এখানেও কিছু নিয়ম, এখানেও কিছু লজিক তোমরা পেতে চলেছো। তাই নির্দ্বিধায় নির্ভয়ে তোমরা আমার সঙ্গে থাকো। তোমরা যারা ভিডিওতে কমেন্ট করছো, সত্যিই তোমাদের কমেন্ট দেখে আমি খুবই আগ্রহী হয়ে উঠছি তোমাদের আরও ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য। তোমাদের কোনো সমস্যা হবে না, আর সঙ্গে থাকো আমার সঙ্গে, ঠিক আছে? চলো তাহলে আজকে শুরু করছি অমাধ্যম অনুমান, তোমাদের চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। দেখে নাও তো অমাধ্যম অনুমান, এই যে আমরা পেয়েছি শব্দটা, এর আগে যুক্তি অধ্যায়েই কিন্তু আমরা অমাধ্যম অনুমান শব্দটা পেয়েছিলাম, তাই না? তো অমাধ্যম অনুমান এই শব্দটা কোথায় পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম একটু দেখে নেই। আমরা যখন যুক্তি আলোচনা করি, এই যুক্তি আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু দেখেছিলাম ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? যুক্তি বলা হয়। অনুমানকেই যুক্তি বলা হয় ভাষায় প্রকাশিত। যখন অনুমান একটি মানসিক প্রক্রিয়া, আর সেই মানসিক প্রক্রিয়াটা যখন ভাষায় ব্যক্ত হচ্ছে, সেটাই হচ্ছে কি দাঁড়াচ্ছে? যুক্তি হয়ে দাঁড়াচ্ছে। তো সেখানে আমরা দেখেছিলাম যুক্তি দুই প্রকার। কি কি যুক্তি ছিল? অবরোহ আর আরোহ, তাই না? যেহেতু এটাকে ভাষায় প্রকাশিত অনুমান বলা হচ্ছে, তাই যুক্তিটাকে অনুমান আমরা বলতে পারি। এখানে অনুমান শব্দের দ্বারাই কিন্তু যুক্তিটাকে দেখানো হয়েছে, তাই না? তাহলে অবরোহ আর আরোহ, তাই তো? সেখানে আমরা জেনেছিলাম অবরোহ যুক্তি কাকে বলে বা অবরোহ অনুমান কাকে বলে। যে যুক্তিতে কি করা হয়? কয়টি হেতুবাক্য থেকে? কয়টি? ভালো করে বলো। সবসময় এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, এবং সিদ্ধান্তটি কি হবে না? হেতুবাক্যকে অতিক্রম করে যাবে না বা ব্যাপকতর হবে না, সেটা হচ্ছে অবরোহ অনুমান। এই অনুমান কি হয়? এই যুক্তিতে কি হয়? এই যুক্তি সর্বদাই কিন্তু সুনিশ্চিত হয় সিদ্ধান্ত, এবং তার সাথে সাথে এই যুক্তি কিন্তু বৈধ অবৈধ আমরা বিচার করতে পারি। আর ওইদিকে রয়েছে আরোহ অনুমান। এই আরোহ অনুমানের পার্ট কিন্তু আমাদের এখনও শুরু হয়নি, এই পার্ট আছে পরের পার্টে, ঠিক আছে? তখন কিন্তু আমরা সেখানে 4টা অধ্যায় আমরা দেখব। সেই আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এখান থেকে কি হয়? সর্বদাই একাধিক আশ্রয়বাক্য থেকে কি হয়? সিদ্ধান্তটি নিশ্চিত হয়, এবং সিদ্ধান্তটা কি হয়ে যায়? ব্যাপকতর হয়ে যায় হেতুবাক্যের তুলনায়, ঠিক আছে? এটা ছিল আরোহ অনুমান। তো এখানে আমরা দেখেছিলাম আমার এই অবরোহ অনুমানটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, মাধ্যম আর অমাধ্যম অনুমানে। এই মাধ্যম অমাধ্যম যে ভাগটা কিসের ভিত্তিতে করা হয়েছিল বলো তো? আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে মাধ্যম আর অমাধ্যম এই ভাগটা কিন্তু করা হয়েছে আশ্রয় বাক্যের সংখ্যার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আশ্রয় বাক্যের সংখ্যার ভিত্তিতে। ভালো করে মাথায় ঢুকে নাও, আশ্রয় বাক্যের সংখ্যার ভিত্তিতে কিন্তু কি করা হয়েছে? অমাধ্যম আর মাধ্যম এই দুটো ভাগ কিন্তু করা হয়েছে। তো সেখানে কি করে, এবার বলতে পারে যে কি করে স্যার মাধ্যম অমাধ্যম কি করে ভাগটা করলো? তো এই মাধ্যম আর অমাধ্যমের মধ্যে যে আশ্রয় বাক্যের সংখ্যা, এই সংখ্যার মধ্যে তফাৎ থাকে। অমাধ্যমের মধ্যে সর্বদাই কি হবে? একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত করা হবে। কয়টি আশ্রয় বাক্য থেকে? একটি। আর মাধ্যমে কয়টি হবে? সর্বদাই দুটি। সর্বদাই কয়টি? দুটি। মানে কি একাধিক থাকবে সব সময়। তো এখানে এটাই ডিফারেন্স এদের মধ্যে, যে আশ্রয় বাক্যের সংখ্যা এখানে থাকে একটি, এখানে থাকে কয়টি? দুটি। এই পার্থক্যের ভিত্তিতেই কিন্তু কি করা হয়েছে? মাধ্যম অমাধ্যম ভাগ করা হয়েছে। কারণ সংজ্ঞাটিতে বলা ছিল এক বা একাধিক, তাহলে একটা থাকে হচ্ছে অমাধ্যমে আর একাধিক থাকে হচ্ছে কোথায়? মাধ্যমে। তো এখানে আমি ছোটোভাবে যদি মাধ্যম অমাধ্যমকে মনে রাখার চেষ্টা করি, মাধ্যম যুক্তি হলো যে যুক্তির ক্ষেত্রে মধ্য কোনো পদ থাকে না। যে যুক্তিতে কি থাকে না? মধ্য কোনো পদ থাকবে না, তাকে বলা হবে মাধ্যম। আর যে যুক্তির ক্ষেত্রে মধ্য কোনো পদ, কোথায় গেল? এটা মাধ্যমের ক্ষেত্রে কি থাকে? যে যুক্তির ক্ষেত্রে মধ্য কোনো পদ থাকে, মাধ্যমের ক্ষেত্রে কিন্তু মধ্যপদ থাকবে। মাধ্যম মানে কোনো কিছুর মাধ্যমে যাওয়া।
অমাধ্যম মানে কোনো কিছু না থাকা মাঝখানে, সেটাকে বলা হয় অমাধ্যম। এখানে কোনো মধ্যপদ থাকবে না, সরাসরি কি হবে, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা পাওয়া যায়। তাহলে মাধ্যম যুক্তির ক্ষেত্রে মধ্যপদ থাকে বা সাহায্যকারী কোনো বাক্য বা বচন বা পদ থাকবে, আর এখানে অমাধ্যম যুক্তিতে কিন্তু কোনো রকম সাহায্যকারী কোনো রকম পদ বা বচন থাকবে না। যদি আমরা দৃষ্টান্ত দেখে নিই, আমরা এখানে শুধু একটু ছোটোভাবে দেখে নিচ্ছি, এরপরে কিন্তু মাধ্যম অমাধ্যম একদম ডিটেলস আলোচনা রয়েছে। দেখো মাধ্যম যুক্তির উদাহরণ দেখো, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ এবং রাম হয় মরণশীল। দেখো এখানে কটি আশ্রয় বাক্য রয়েছে, এখানে কিন্তু দুটি আশ্রয় বাক্য রয়েছে, এই দুটি হচ্ছে আশ্রয় বাক্য, দুটি আশ্রয় বাক্য। এবারে সিদ্ধান্ত এই দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আসছে। আর এখানে অমাধ্যমের ক্ষেত্রে দেখো কয়টি আশ্রয় বাক্য রয়েছে, একটি আশ্রয় বাক্য রয়েছে এবং একটি কী রয়েছে, সিদ্ধান্ত রয়েছে না। তাহলে এখানে আমরা জানি অমাধ্যমের ক্ষেত্রে একটি আশ্রয় বাক্য থেকে, আর মাধ্যমের ক্ষেত্রে একাধিক আশ্রয় বাক্য থেকে। ওখানে কিন্তু কোনো রকম মধ্যপদ নেই, সরাসরি কি হয়েছে, এই আশ্রয় বাক্য থেকে সরাসরি এই সিদ্ধান্তটাকে পাওয়া গেছে। কি ছিল, সকল মানুষ হয় মরণশীল, কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। ঠিক আছে, এবার এখানে বলতে পারো তাহলে এখানে স্যার মধ্যপদটা কি, এখানে মধ্যপদ বলতে বা মধ্যবচন বলতে যে বচনটা সাহায্য করছে, কীভাবে দেখো, সকল মানুষ হয় মরণশীল, এই আশ্রয় বাক্য থেকে সরাসরি এটা যদি আনতাম তাহলে হয়ে যেত অমাধ্যম যুক্তি, কিন্তু এখানে মাঝখানে একটা বচন আছে, দেখো এই বচনটা কিন্তু সাহায্য করছে এই সিদ্ধান্তটা নিয়ে আসতে। কি করে, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল। এই যে রাম হয় মানুষ, এই যে বচনটা, এটা কিন্তু সাহায্যকারী বচন, এই সাহায্যকারী বচনটা ছাড়া কিন্তু আমি এই সিদ্ধান্তটা নামাতে পারছি না। এখানে মধ্যপদ বলতে হেতুপদকে মধ্যপদ বলা হয়। আমরা এর পরের অধ্যায়ে তোমরা অবশ্যই জানতে পারবে যে এখানে যে পদগুলো ব্যবহার করা হয়েছে, দেখো ভালো করে, এখানে তিনটা পদ রয়েছে, তিনটা পদ দুবার করে ব্যবহার হয়েছে, রাম রাম, মরণশীল মরণশীল, মানুষ মানুষ। তাহলে তিনটা পদ দুবার করে ব্যবহার হয়েছে, যাদের নাম রয়েছে পক্ষ সাধ্য হেতু। তো রাম হচ্ছে পক্ষপদ, এটা হচ্ছে সাধ্যপদ, মানুষ হচ্ছে কী পদ, হেতুপদ বা মধ্যপদ, যার কারণে ঘটনাটা ঘটছে। তাহলে এই মধ্যপদের কাজ করছে কি, এই মানুষ পদটা। আর এখানে কোন বচনটা মধ্যপদের কাজ করছে, এই যে হচ্ছে এই যে রাম হয় মানুষ। ঠিক আছে, তাহলে এর সাপোর্টে কিন্তু এই সিদ্ধান্তটা আসছে, শুধুমাত্র এটা থেকে ডাইরেক্ট কিন্তু আসছে না। এর জন্য মাধ্যমের ক্ষেত্রে কিন্তু কি থাকে, মধ্যপদের প্রয়োজনীয়তা থাকে, কিন্তু অমাধ্যমের ক্ষেত্রে কোনো রকম প্রয়োজনীয়তা থাকে না। এখন এটুকু শুধু জেনে নাও, এরপরে আমরা ডিটেলস আরও কিন্তু মাধ্যম অমাধ্যম অনুমানের আলাদা আলাদা আলোচনা রয়েছে। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পেরেছো। এবার অমাধ্যম অনুমান, আমরা ডিটেলস আলোচনা বলেছিলাম তোমাদেরকে যে ডিটেলস আলোচনা করুন। অমাধ্যম অনুমান কাকে বলে, ভালো করে সংজ্ঞাটা দেখে নাও। যে অবরোহ অনুমানে স্বাভাবিক, তাই সংজ্ঞার শুরুতেই কিন্তু অবরোহ অনুমান কথাটা ব্যবহার করতে হবে, কারণ কি এটি অবরোহ অনুমানের একটা ভাগ, তাই অবরোহ অনুমান কথাটা কিন্তু আমরা ব্যবহার করবই। একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, একদম সোজা সাপটা একটা সংজ্ঞা, যেখানে বলা হলো যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কি হয়, অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকেই বলা হয় কি, অমাধ্যম অনুমান। মনে থাকবে তোমাদের কথাটা, আমি জানি তোমাদের মনে থাকবে, যে অবরোহ অনুমানে কি হয়, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকেই বলা হয় কি, তাকে বলা হয় অমাধ্যম অনুমান। তোমাদের সংজ্ঞা আসতে পারে, এসএকিউ যেহেতু থাকবে। এবার বৈশিষ্ট্য, এই অমাধ্যম অনুমানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কী কী বৈশিষ্ট্য রয়েছে, যেহেতু একটি আশ্রয় বাক্য, তারপরে এটাই প্রধান বৈশিষ্ট্য একটা। এই অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে, একদম ঠিক। এই অনুমানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কোনো রকম কি থাকবে না, মধ্যপদ বা সাহায্যকারী কোনো রকম পদ বা বচন থাকে না, ঠিক তাই আমরা দেখেছি। এই অনুমানে এক প্রকার অবরোহ অনুমান, এই অনুমান এক প্রকার কি, অবরোহ অনুমান। আমরা জানি অবরোহ অনুমানেরই ভাগ হচ্ছে এটা, তাই না। এই অনুমানে কেবলমাত্র বৈধতার উপর গুরুত্ব দেওয়া হয়, এই অনুমানের ক্ষেত্রে কিন্তু বৈধতার উপরে গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। এই অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের বস্তুগত সত্যতার উপর কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। বস্তুগত সত্যতা বলতে বাস্তবের দিক থেকে সত্য, বস্তুগত এর মানে হচ্ছে বাস্তব। আমরা যে বচনগুলো পাবো, আমরা যে বচনগুলো দেখব, সেই বচনগুলো বাস্তবের দিক থেকে সত্য বা মিথ্যা, বৈধ বা অবৈধ আমরা কোনো কিছুই দেখব না, আমরা শুধু দেখব আকারগত দিকটা। কারণ এই যে অবরোহ অনুমান কিন্তু আমরা জেনে এসেছি যে আকারগত দিকটাকে ভালো করে দেখে, আকারগত দিকের উপরে গুরুত্ব দেয়, আর আকারগত সত্যতার উপর ভিত্তি করেই কিন্তু অবরোহ অনুমান কি থাকে, দাঁড়িয়ে থাকে, তাই না। তাহলে খুব ভালোভাবে আমরা জেনে নিলাম, বস্তুগত দিকটা কোনোভাবেই দেখবে না, আকারগত দিকটা, বৈধতার দিকটা কিন্তু দেখবে। আর আকারগত দিকটা ঠিক যদি হয় তাহলেই কিন্তু কী থাকবে, এই অনুমানটা কিন্তু বৈধ হবে। ঠিক আছে, মাথায় থাকবে কথাটা। দেখো তাহলে এই ছিল বৈশিষ্ট্য, এই 5টা বৈশিষ্ট্য তোমরা মাথায় রাখবে, কোনো অসুবিধা নেই। পরীক্ষায় বৈশিষ্ট্য যদিও আসে না, জানার জন্য তোমাদের বলছি আমি। ঠিক আছে, এবারে দেখো দৃষ্টান্ত দেখো, দৃষ্টান্ত এর আগে আমরা যদিও দেখেছি।
কি আছে, কোনো কোনো দার্শনিক হয় কবি, কোন বচন এটা, আই বচন। সুতরাং কোনো কোনো কবি হয় দার্শনিক, এটা হচ্ছে অমাধ্যম অনুমান। একটা আশ্রবাক্য থেকে একটি সিদ্ধান্ত, একটি আশ্রবাক্য থেকে যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হবে তখনই সেটা কি হবে, অমাধ্যম অনুমান হবে। তাই এখানে এই যে আশ্রবাক্যটা থেকে এই সিদ্ধান্তটা কিন্তু অনিবার্যভাবে নেমে এসেছে, তাই না? এটি অমাধ্যম অনুমান। এখানে ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে, দেখো এটি অমাধ্যম অনুমান কারণ এখানে সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। এটাকে আমরা কেন অমাধ্যম অনুমান বলবো, তার কারণ এখানে একটা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নেমে এসেছে। তবে এটি অবরোহ অনুমান, এটা অবরোহ অনুমান কারণ কি বলতো, এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের সমান ব্যাপক হয়েছে, বেশি ব্যাপক হয়নি। ব্যাপকতা অবরোহ অনুমানের ক্ষেত্রে কি হতো বলতো, অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু কখনোই আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপক হয় না। তাহলে দেখো এখানে এটা আই, এটাও আই, দুটোই কোন বচন, বিশেষ বচন। তাহলে কি পরিমাণের কি তফাৎ থাকবে, পরিমাণে কিন্তু কোনো রকম তফাৎ হচ্ছে না, সমান ব্যাপক, একদম সমান পরিমাণে ব্যাপক এবং কেউ কারো থেকে বেশি ব্যাপক নয়। গেল। তারপরে দেখো যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মাঝখানে অন্য কোনো সাহায্যকারী বচন বা যুক্তিবাক্য নেই। এই যে আশ্রয়বাক্য, এই যে আশ্রয়বাক্য আর এই যে সিদ্ধান্ত, এর মাঝখানে কিন্তু কোনো রকম কোনো সাহায্যকারী কোনো বচন বা যুক্তিবাক্য নেই। এই একটি মাত্র আশ্রয়বাক্য থেকে কিন্তু সরাসরি এই সিদ্ধান্তটাকে পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কেন আমরা এটাকে অমাধ্যম অনুমান বলবো, কারণ একটি আশ্রয়বাক্য থেকে এটাকে অবরোহ অনুমান বলবো। কারণ কি, এখানে সিদ্ধান্তটি হেতুবাক্য তুলনায় ব্যাপক হয়নি, তাই এটাকে কিন্তু আমরা কি বলবো, অবরোহ অনুমানও বলবো। আর এদের মাঝখানে কিন্তু কোনো রকম কি নেই, কোনো মধ্যপথ বা সাহায্যকারী কোনো বচন নেই। ঠিক আছে, এবার আমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে প্রকারভেদটাকে জেনে নেব। অমাধ্যম অনুমান কত প্রকার? অমাধ্যম অনুমানকে মোট 9টি ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? 9 প্রকার হতে পারে। কত প্রকার হতে পারে? 9 প্রকার। মাথায় একদম ভালো করে ঢুকে নাও। তো যুক্তিবিজ্ঞানীদের মতে অমাধ্যম অনুমান 9 প্রকার হতে পারে, যথা কি? আবর্তন, ইংরেজিতে কনভার্সন, বিবর্তন, অবভার্সন, সমবিবর্তন, কন্ট্রাপোজিশন, অন্তরাবর্তন, ইনভার্সন, বিরোধানুমান, ইনফারেন্স বাই অপোজিশন, সম্বন্ধ পরিবর্তনীয় অনুমান, ইনফারেন্স বাই চেঞ্জিং রিলেশন, নিশ্চয়তা সম্বন্ধে অনুমান, ইনফারেন্স বাই মোডাল কনসিকুয়েন্স, গুণযোগ অনুমান, ইনফারেন্স বাই অ্যাডিং ডিটারমিনেন্টস, আর জটিল ধারণাগত অনুমান, ইনফারেন্স বাই কমপ্লেক্স কনসেপ্টস। এই হচ্ছে 9 প্রকার হচ্ছে কি অমাধ্যম অনুমান। তোমাদের কিন্তু এসএকিউ প্রশ্ন কিন্তু আসতে পারে যে অমাধ্যম অনুমান কত প্রকার এবং কি কি, এটা কিন্তু তোমাদের লিখতে দিতে পারে। ঠিক আছে, এসএকিউ। তাহলে সেটাকে ভালো করে তোমরা প্রস্তুত করবে, ভালো করে নামগুলোকে মনে রাখবে। এবারে এখানকার মধ্যে তোমরা যদি দেখো, আমরা একটা কিন্তু করে এসেছি। কোনটা করে এসেছি বলো তো? বলো, তোমরা বুঝতে পারছো এখানকার মধ্যে যদি আমরা দেখি, এখানকার মধ্যে একটি কিন্তু আমরা করে এসেছি, সেটা হচ্ছে বিরোধানুমান। আমরা এটা কোন অধ্যায়ে করেছি বলো তো? বচনের বিরোধিতা অধ্যায়ে, বিরোধিতা অধ্যায়ে কিন্তু করেছি কিনা বলো? করেছি। কিন্তু আমরা কিন্তু এটা আগের থেকে শিখে এসেছি, তাই আমাদের কিন্তু এটা এখানে করার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিই যে এই যে 9টা ভাগ রয়েছে, এই 9টা ভাগের কিন্তু আমাদের 9টা ভাগ সিলেবাসে নেই। এই 9টা প্রকার কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের শুধুমাত্র এই যে আবর্তন ও বিবর্তন এবং সমবিবর্তনটা সামান্য রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে। বুঝতে পারলে কথাটা? আর বাকি এটা বাদে এটাও নেই, এটাও নেই, এটাও নেই, এটাও নেই, এটাও নেই। এগুলো কিন্তু আমাদের একটাও সিলেবাসের মধ্যে নেই, তাই আমরা কিন্তু এগুলোকে আলোচনা করব না। বুঝতে পারলে কথাটা? তাহলে বুঝতে পারলে আশা করছি। এই হলো তোমাদের আজকের ক্লাস। তোমরা এর পরের দিনে দেখতে পাবে যে আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি। অমাধ্যম অনুমান আমরা জানলাম, এরপরে মাধ্যম অনুমানটাকে জানবো, তার মধ্যে পার্থক্যগুলো কী আছে, তার মধ্যে মিল কী কী আছে সেগুলো ডিটেলস জানবো। কারণ এখান থেকে তোমাদের বড় প্রশ্ন হবে অমাধ্যম অনুমান কী, অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য কী কী, এগুলো কিন্তু ডিটেলস আলোচনা আমাদেরকে জানতে হবে, নাহলে এই বিষয়কে তোমরা ভালোভাবে জানতেই পারবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকো, তোমরা দর্শন বিষয়ে একদম খুবই সুন্দরভাবে প্রস্তুত হতে চলেছো। আমি প্রয়োজন হলে আরও ভিডিও ক্লাস বেশি বেশি দেবো, সপ্তাহে 3 থেকে 4টা করে ভিডিও দেবো, কোনো অসুবিধা নেই। যেখানে ডিলে হচ্ছে আমি আরও সিলেবাস এগিয়ে দেবো, চিন্তা করো না। টেস্টের আগে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেবো, একদম গ্যারান্টি। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীতে যদি কোনো ভাই বোন থাকে তাদেরকে অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করো। আমি ক্লাস 11-এর ক্লাস দেওয়া শুরু করেছি, প্রথম সেমিস্টার, যেহেতু এবারে কিন্তু সেমিস্টার সিস্টেম হয়েছে আর নতুন প্রশ্ন প্যাটার্ন হয়েছে। যদি তোমাদের ভাই বোনেরা ভালো করে ক্লাসের ভিডিও না দেখে, ভালো করে না বোঝে, তাহলে কিন্তু খুব ভালো নাম্বার কিন্তু পাবে না।
তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো লিঙ্কটাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা বেশি উৎসাহী বোধ করব। ঠিক আছে, আর যারা যারা এডুকেয়ার একাডেমির কাছাকাছি রয়েছো প্লিজ তোমরা অফলাইনে ভর্তি হয়ে যাও। দলে দলে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, এখানে একটা করে ব্যাচ সম্পূর্ণ হয়ে গেছে, একাদশ শ্রেণীরও একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আরও একটা ব্যাচে ভর্তি চলছে। এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের এই যে এলাকায় আমাদের গ্রামে এসেছে, তোমাদের জন্য করা হয়েছে, তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও। নিজেকে ডিজিটালি প্রস্তুত করতে হবে, কারণ যুগ ডিজিটাল হয়ে গেছে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সুস্থ থাকবে, ভালো থাকবে। जो भी है